আমি যেটা ভাবছিলাম ওইটা একেবারে ভুল ছিল। মামা এইবার ওই ছেলের সাথে একেবারে বিয়ে ঠিক করে ফেলে। আনিশা কোনোভাবেই এটা মাইনা নিতে পারতেছিল না। ওই জন্য সবাইকে জানাই দেয় যে আমাদের একটা রিলেশন আছে। প্রথমে তো এইটা শুই না কেউ বিশ্বাস করতে চাইতেছিল না। পরে সবাই আমার কাছ থেকে জানতে চায়, আমিও তাদের বলি যে ওর সাথে আমার একটা রিলেশন চলতেছে অনেক দিন ধরে। প্লিজ তোমরা ওর বিয়েটা ক্যান্সেল কইরা দাও। আমাদের ফ্যামিলি বলতিছে এইটা কোনোভাবেই সম্ভব না। ওরা বলতিছে আমি তো ওর ছোট, এটা কেমনে সম্ভব, সমাজ তো আমাদের ভালো চোখে দেখবে না, আরো অনেক কথা বলে। এরপরেও আমরা ওদের কথা শুনতেছিলাম না। আনিশা ওর আব্বু আম্মুরে বলে যে যদি বিয়ে করতে হয় তাহলে ফয়সালকেই করব, তাছাড়া অন্য কাউকে করব না। এইটা বলার জন্য তাকে অনেক মারধর করা হয়। আর এইদিকে আমারে তো অনেকভাবে কথা শোনাইতেছে আমার আব্বু আম্মু। আব্বু বলে আমি যদি ওর সাথে আর কোনো রকমের কন্টাক্ট রাখি তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তো এইভাবে 2 দিন চইলা যায়। আনিশার সাথে এই 2 দিনে আমার একটাও কথা হয় নাই, কারণ ওর বাসা থেকে ওর ফোন কাইরা নিছে। ওর সাথে কথা না বলতে পেরে আমার অনেক কষ্ট হইতেছিল। বারবার কেন জানি মনে হইতেছে আমি আনিশারে হারাই ফেলবো। ওইদিকে আনিশার সব বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। ওই মাসে আনিশার বিয়ে হওয়ার কথা ছিল, বাট এইগুলা জানার পর তারা অনেক তাড়াতাড়ি আনিশার বিয়ে দিতে চায়। ওই জন্য এই মাসের 10 তারিখে আনিশার বিয়ে ঠিক করছে, মানে আর 3 দিন পর। আমার সব আত্মীয় স্বজন চলে আসছে আমার নানুদের বাসায়। আমাদেরও যাইতে বলছে। আম্মু অলরেডি চলে গেছে, আমি আর আব্বু এখনো যাই নাই। সব দিক দিয়া সবকিছু ঠিক ছিল, শুধু প্রবলেম হইল আমি আনিশার ছোট। এই জন্য আমার কোনো আত্মীয় স্বজন চায় না যে ওর সাথে আমার বিয়ে হোক বা এমন কিছু একটা। এসব ভাবতে ভাবতে আমার মনে হয় যে আমার ওইখানে যাওয়া উচিত, কারণ আর কিছুদিন পর তো ওরে আর দেখতে পাবো না। ও তো অন্যজনের বউ হয়ে যাবে। তাই ভাবি শেষবারের মতো কিছু সময় তো কাটাতেই পারি তার সাথে। তো আমি বিয়ের 2 দিন আগে নানুর বাসায় চলে আসি। সবাই আমারে দেখা কেমন করে যেন তাকাইতেছিল। ওদের দেখে মনে হচ্ছে আমি অন্য কোনো রাজ্যের প্রাণী। একটা সময় সন্ধ্যা হয়ে যায়। আমাদের এলাকায় যার বিয়ে হয় ওর বিয়ের 2 দিন আগে হলুদ রাত পালন করা হয়, যেটাকে আঞ্চলিক ভাষায় থুবরা বলা হয় আর কি। মানে আজকে আনিশার হলুদ সন্ধ্যা। যে যার মতো করে ব্যস্ত। আমি ছাদের এক পাশে গিয়া বইসা আছি। তখনই আমার পাশে আমার মামি আসে, মানে আনিশার আম্মু আসে। আব্বু তোমার মন খারাপ? আমি কিছু বলতেছি না, চুপচাপ আছি। মামি আবারও বলে, দেখো আব্বু, আমি জানি তুমি অনেক কষ্ট পাইতেছ। আমি অনেক চাইছিলাম যে তোমার মামা যাতে তোমাদের সম্পর্কটা মেনে নেয়, কিন্তু কি করবা বলো, তোমার মামাকে তো জানোই। এখন আর মন খারাপ কইরো না আব্বু, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর তুমি চিন্তা করো না, তোমার জন্য আমরা সবাই মিলে অনেক ভালো একটা মেয়ে খুঁজে আনবো। মামির এই কথাগুলো শুনে আমি মামিরে বলি, ভালো মেয়েদের কি হবে বলো, যারে মনে প্রাণে চাইছিলাম তারাই তো কায়রা নিতেছো তোমরা। আর এখন আসছো আমারে সান্ত্বনা দিতে, ভাবতিছো তোমার মেয়েরে নিয়া মনে হয় পলাই যাব, এই জন্য এসব বলতিছো তাই না? চিন্তা কইরো না, এমন কিছুই করব না। এরপর মামি আরো কিছু কথা বলে নিচে চলে গেল। আমি বৈশা বৈশা চোখের পানি ফেলাইতেছি। খুব অসহায় মনে হইতেছে নিজেকে। চোখের সামনে দেখতেছি নিচের ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাইতেছে আস্তে আস্তে, কিন্তু আমি কিছুই করতে পারতেছি না। এইভাবেই একা একা নিজের সাথে কথা বলতেছিলাম। কেউ একজন আমার ঘাড়ে হাত রাখছে। পেছনে তাকায়া দেখি এইটা আনিশা। রাত হলেও ছাদে অনেকটাই আলো আছে। হলুদ একটা শাড়ি পরে আছে, ও ফুল দিয়ে ওরে সাজানো হয়েছে। এক কথায় অনেক সুন্দর লাগতেছে ওরে। ও কিছু না বলেই হঠাৎ করে আমারে জড়াই ধরে। ও যে এখন এই মুহূর্তে এমন কিছু একটা করবে এইটা আমি এখন আশা করি নাই। আমি ওরে বলি, আনিশা প্লিজ ছাড়ো আমারে,
কেউ দেখা ফেললে অনেক বড় সমস্যা হয়ে যাবে। ও আমারে আরো শক্ত করে জড়াই ধরে বলে, ফয়সাল আমি আর পারতেছি না এইভাবে, তুই প্লিজ আমারে দূরে কোথাও নিয়ে যা। আমি অন্য কাউকে কেমনে বিয়ে করব বল, আমি তো তোকে অনেক বেশি ভালোবাসি। ওরা কেন বুঝতেছে না যে আমার অনেক কষ্ট হইতেছে, যেখানে আমাদের কোনো প্রবলেম নাই সেইখানে ওদের কেন এত সমস্যা। ওরা আমারে বিয়ে দিতেছে যাতে আমি সুখে থাকি, আমি তো তোর সাথে সুখেই থাকবো না। আনিশা কান্না করে করে এসব বলতিছে। আমি ওরে কি বলবো কিছুই বুঝতেছি না। আমি আমার কান্না চাইপা রাইখা ওরে বলি, দেখো বড়রা যা করতিছে সবকিছু বুঝে শুনেই তো করতিছে না। এখন কষ্ট হলেও বিয়ের কিছুদিন পর সবকিছু ঠিক হয়ে যাবে। এখন আমারে ছাড়ো, কেউ দেখলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। আমার কথা শেষ না হতেই ও আমার পা ধইরা বলে, ফয়সাল আমি তোর পায়ে পড়ি, প্লিজ তুই আমারে এইখান থেকে নিয়ে যা। তুই কেন বুঝতে চাইতেছিস না, আমি তোরে ছাড়া থাকতে পারবো না। চল আমরা দুইজনে পালাই যাই, আমাদের ফ্যামিলি তো একদিন না একদিন আমাদের ঠিক মাইনা নিবে। চল আজকে ভোরে আমরা পালাই যাব, আর তা না হলে আমি এমন কিছু একটা ঘটাই ফেলবো না, হাজার কান্না করার পরেও আর আমারে পাবি না। আনিশার বলা কথাগুলো শুনে আমার অনেক কষ্ট হইতেছিল, আমারও অনেক ইচ্ছা হইতেছিল ওরে অনেক শক্ত করে জড়াই ধরতে। আমারও মন বলতেছিল যে আমরা পালাই যাব, কিন্তু কিছুই করতে পারতেছিলাম না। এরপর আমি আনিশারে রেখে ছাদ থেকে নিচে চলে আসি। রাত পার হয়ে সকাল হয়ে যায়। নানুর বাসায় আরো আত্মীয় স্বজন আসে। আজকে বাদে কালকে আনিশার বিয়ে, সবাই যে যার মতো আনন্দ করতেছে, শুধুমাত্র আমি আর আনিশা ছাড়া। ওরে সকালের দিকে একবার দেখছিলাম, আমি জানি যে ও সারা রাত কান্না করছে। সবাই অনেক ব্যস্ত, আনিশারে সাজানো হচ্ছে, কারণ আজকে ওর শেষ হলুদের সন্ধ্যা। একে একে সবাই আনিশারে হলুদ মাখায়। একটা সময় আমারে সবাই হলুদ মাখাইতে বলে, সবাই আমাদের ব্যাপারটা জানে। এটার পরও কেন জানি সবাই মজা নিতেছিল আমাদের সাথে, মানে সবাই কেন জানি আমাদের এই সিচুয়েশনটা অনেক এনজয় করতেছিল। এই বিষয়টা আমার অনেক খারাপ লাগে। আমি আনিশারে হলুদ মাখাই, দেখি ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি তার গালে হলুদ দিয়েই বাড়ির বাইরে চলে আসি। সবকিছু কেন জানি অসহ্য লাগতেছে আমার। আমি বাইক নিয়ে আমাদের বাসায় চলে আসি, কারণ আমার মনে হইতেছিল আমি আর বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারবো না, বিয়ে বাড়িতে কিছু একটা ঘটাই ফেলবো। এই জন্য নিজের বাসায় চলে আসি। আমি চাই না যে আমার জন্য বিয়ে বাড়িতে কোনো অশান্তি হোক। সারা রাত কান্না করি আমি। ভোরের দিকে ওর পিকগুলো ফোনে দেখতেছি আর কাঁদতেছি। তখন আননোন নাম্বার থেকে একটা ফোন আসে, আমি ফোনটা রিসিভ করি। ওই পাশ থেকে কান্না করে বলে, ভাইয়া আমি আবির বলতেছি। আমি বলি যে হ্যাঁ বল। ও কান্না করে বলে, ভাইয়া আপু তো আর আমাদের মাঝে নাই। আমি ওরে বলি, কি হয়েছে তুই কান্না করস কেন, আর আপু নাই মানে? ও বলে, আনিশা আপু গলায় ফাঁস দিছে, সবাই বলতিছে আপু আর বাইচা নাই। ওর মুখে এই কথা শুনে আমার শরীর পুরা বরফ হয়ে গেছে। আমি সাথে সাথে বিছানা থেকে উঠে বাইক নিয়ে আবার বেরোয় পড়ি। নানুর বাসায় আইসা দেখি সবাই কান্নাকাটি করতেছে। ওরে একটা বিছানায় শুয়াই রাখছে। একটু পরে পুলিশ আইসা ওরে নিয়ে যাবে। আমি আমার আম্মুর কাছে যাই, তারে গিয়া বলি, এই আম্মু তোমরা কান্না করতেছো কেন? আরে বিয়ের দিন কেউ কান্না করে? ও মামা তুমি কাঁদতেছো কেন? তোমার না একমাত্র মেয়ের বিয়ে? আরে বলো না তোমরা কান্না করতেছো কেন? এখন কান্না করে কি হবে বলো? জানো ও আমারে কালকে রাত্রে বলছিল যাতে আমি তাকে নিয়ে পালাই যাই, কিন্তু আমি ওর কোনো কথা শুনি নাই, শুধুমাত্র তোমাদের মান সম্মানের কারণে। তোমাদের সমাজ কি বলবে ওই কারণে। ওই আম্মু ওরে উঠতে বলো না, আমি কথা দিচ্ছি ও যা বলবে, যা করতে বলবে আমি সব করব। ওরে বলো না আমার অনেক বেশি কষ্ট হইতেছে। ও বলছিল না যাতে ওরে অনেক দূরে কোথাও নিয়ে যায়, আমি সত্যি বলতেছি ওরে অনেক দূরে নিয়ে চলে যাব। বলো না ওরে উঠতে।
আম্মু তুমি যদি ওরে উঠতে না বলো না, আমি সত্যি সত্যি কিন্তু ওর কাছে চলে যাব। ও যেমন আমারে বলছিল আমি চাইলেও আর ওরে পাবো না, ঠিক তেমনি তোমরা চাইলেও আর আমারে পাবা না। এরপর আমি অনেক পাগলামি করি। পাগলামি করলে কি হবে, ও কি আর আমার পাগলামিতে ফিরে আসবে? ও তো আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। বাট আমি যাইতে পারবো। একটা সময় পুলিশ আসে ওরে নিয়ে যাওয়ার জন্য। মামা পুলিশের সাথে অনেক কথাবার্তা বলে, যার ফলে ওরে আর ময়না তদন্ত করতে নিয়ে যাওয়া হয় না। ওরে গোসল দেওয়ানো হয়, সকাল 10টায় ওর জানাজা। পুরা বিয়ে বাড়ি কান্নায় ভাসতিছে। আনিশার দাফন কাজ শেষ করে সবাই বাড়ি ফিরে আসে। সেই একই বাড়িতে আবারও কান্নার রোল পড়ে যায়। যেই সিলিংয়ে আনিশা ফাঁস দিছিল, ওই একই সিলিংয়ে ফয়সালের মৃতদেহটা ঝুলতিছে। হ্যাঁ, ফয়সালও গলায় ফাঁস দিছে, সেও আনিশার কাছে চলে গেছে। হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও মোটামুটি অনেক ভালো। আমি জানি যে এখানে অনেকেই কমেন্ট করবে যে এটা একেবারে ভুয়া একটা গল্প। হ্যাঁ ভাইয়া, এইটা একটা ভুয়া গল্প, মানে কাল্পনিক একটা গল্প। এখনো অনেকেই আবার বলবেন যে ভাইয়া আপনি তো বলছিলেন এটা একটা রিয়েল লাভ স্টোরি। তো তাদেরকে বলতেছি যে হ্যাঁ, এটা রিয়েল ছিল, বাট শুধু গল্পের প্রথম পার্টটা। এইখানে হয়েছে কি, একটা ভাইয়া আমারে বলে যে আমার একটা রিয়েল লাভ স্টোরি আছে, আপনি কি সেটা নিয়ে ভিডিও বানাবেন? আমি তারে বলি যে হ্যাঁ বানাবো, আপনি আপনার স্টোরিটা আমাকে লিখে পাঠান। তো ভাইয়াটা এরপর স্টোরি লিখে পাঠায়, মানে প্রথম ভিডিওতে যেটুকু শুনছেন আপনারা ওইটুকু লিখে পাঠায়, আর বলে ভাইয়া আপনি এইটুকুর উপরে ভিডিও বানান, এইটা আপলোড করার পরে আমি আপনাকে পুরো গল্পটা বলবো। আমার কেন জানি গল্পটা অনেক ইন্টারেস্টিং মনে হইতেছিল, তাই আমি রাজি হয়ে যাই। এরপর আমি ভিডিও আপলোড করে তাকে নক দিই, কিন্তু সে আমার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছিল না। ওই জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারি নাই। এরপরে আমি নিজে নিজে গল্পটা মিলাই। তো আশা করি গল্পটা কাল্পনিক হলেও আপনাদের কাছে ভালো লাগছে। ভালো খারাপ যাই লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গল্পটা আপনাদের কেমন লাগছে। আর যদি কারো লাইফে ইন্টারেস্টিং কোনো গল্প থাকে বা লাভ স্টোরি থাকে তো অবশ্যই আমাকে জানাইতে পারেন, আমি আপনাদের সেই লাভ স্টোরি নিয়ে ভিডিও বানাবো। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, কি করতেছো ভাই, তাড়াতাড়ি করে দাও। কেমনে করবা কিভাবে করবা কিচ্ছু জানি না, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হওয়া চাই। শেষে আর একটা কথা, অনেকেই দেখতেছি যে এক কমেন্ট বারবার করে করতেছেন, তো আপনারা এইটা কইরেন না প্লিজ, কারণ এইটা করলে ইউটিউব আপনাকে আমার চ্যানেল থেকে ব্লক করে দিবে, আর তার জন্য আপনি আমার ভিডিওগুলো মিস করবেন। তাই প্লিজ এইটা আমরা না করি। তো সবাই ভালো থাকবেন আর অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে। আর অবশ্যই গিভওয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই।